নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্ট বেঙ্গলে আবার একজন নতুন প্লেয়ারের সাইন। ইস্ট বেঙ্গলে আর একজন অস্ট্রেলিয়ান এ লিগে খেলা এবং ভারতে খেলে যাওয়া প্লেয়ারকে নিয়ে জল্পনা, এবং অতি অবশ্যই আজকে যে ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে এই সমস্ত নিয়ে আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন এবং ভিডিও পুরোটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই দেখছেন, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন বা ইচ্ছা করে করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন একেবারে বিনামূল্যে। আর আপনি কিছু অন্তত অর্থ দিয়ে মেম্বারশিপটা নিতে পারেন, একেবারে সামান্য অর্থ দিয়ে মেম্বারশিপ নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে যদি আসা যায় যে আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয়, আজকের ডুরান্ড কাপের ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গলের। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ ইস্ট বেঙ্গলের সিআইএসএফ প্রোটেক্টরের বিরুদ্ধে ম্যাচ, এবং সিআইএসএফও তারা প্রথম ম্যাচ হেরেই সেকেন্ড ম্যাচ খেলতে নামছে। ইস্ট বেঙ্গলও তারা প্রথম ম্যাচ খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে। ডুরান্ডের মানে উদ্বোধনী হয়েছে ডার্বি দিয়ে। তো ডার্বিতে হার ইস্ট বেঙ্গলের 1-0 গোলে মোহনবাগানের বিরুদ্ধে হেরে গিয়েছিল। আজকে ইস্ট বেঙ্গল তারা তাদের সেকেন্ড ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচে একাধিক পরিবর্তন রয়েছে, একাধিক ঘটনা এমন ঘটছে যা নতুন। কি কি? একে তো নতুন টাইমে খেলা হবে আজকের ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে, স্টেডিয়ামও বদল। কিশোর ভারতী স্টেডিয়ামে 7:30 থেকে খেলা হবে, এবং এই ম্যাচে টিমেও কিন্তু বেশ কিছু বদল আসতে চলেছে। ডার্বি ম্যাচের যে টিম ছিল ইস্ট বেঙ্গলের, তার থেকে এই টিমে কিন্তু একাধিক বদল আসতে চলেছে। ডার্বিতে আমরা কি দেখেছিলাম যে বিদেশিরা এসেছিল, কিন্তু একেবারে শেষের দিকে বিদেশিরা এসেছিল, দানি রামিরেজ এবং মোহাম্মদ রশিদ। রশিদ যদিও বা কিছুটা আগে চলে এসেছিল। তো যদিও তারা খেলতে নেমেছিল মাত্র 2 দিন প্র্যাকটিস করে, এখন তারা অনেক ভালো কন্ডিশনে রয়েছে, প্রায় সপ্তাহখানেক প্র্যাকটিস করে ফেলেছে। এবং শুধুমাত্র দানি রামিরেজ নয়, মোহাম্মদ রশিদ এবং নাচো মনসালভে তিনিও প্র্যাকটিসে রয়েছেন। ফলত আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু 2জন বিদেশিকে নিয়ে শুরু করবে আজকের ম্যাচ, এবং ডিফেন্সেও কিন্তু বদল আসতে চলেছে। নরেন্দ্র গেহলট তাকেও রাখা হচ্ছে সেন্টার ব্যাক হিসেবে। আনোয়ার আলীর সঙ্গে জুটি বাঁধবে লালচুংলুঙ্গা, এবং একদিকে খেলবে নরেন্দ্র গেহলট, আর একদিকে সন্দীপ মান্ডি, তাকে খেলানো হবে। মাঝ মাঠেও পরিবর্তন আসতে চলেছে। আপনাদের বললামই যে মোহাম্মদ রশিদ শুরু থেকে খেলবে, মোহাম্মদ রশিদের সঙ্গে জিকসন সিংকে রাখা হচ্ছে। দুপাশেও পরিবর্তন। বিষ্ণু ডার্বি ম্যাচে পরের দিকে নেমেছিল, যদিও বিষ্ণু ফর্মে ছিল, কলকাতা লিগ খেলেছে এবং ডার্বিতে তার যথেষ্ট ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। অনেকগুলো ডার্বি ইতিমধ্যে সে খেলে ফেলেছে জুনিয়র সিনিয়র মিলিয়ে। তো সেই বিষ্ণুকে কিন্তু দেখা গিয়েছিল পরের দিকে সেকেন্ড হাফে নামাতে। তো এই ম্যাচে কিন্তু এই সিআইএসএফ প্রোটেক্টরের বিরুদ্ধে ম্যাচে বিষ্ণুকে কিন্তু প্রথম থেকেই নামাবে বলে জানা যাচ্ছে, এবং বিপিন সিংকে সেক্ষেত্রে হয়তো বসানো হবে। ফার্স্ট 11-এ থাকছেন না বিপিন সিং। এডমুন রালডিন্ডিকা রাইট উইং হিসেবে খেলবে, এডমুন রালডিন্ডিকা। এবং আফ্রান্টে বা যদি অ্যাটাকিং মিড হিসেবে দেখা যায়, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দানি রামিরেজকে খেলানো হবে, এবং লোন স্ট্রাইকার হিসেবে খেলবেন জেসিন টিকে। এই জেসিন টিকের কথা গত ম্যাচ থেকেই আমি বলে আসছি যে জেসিনকে দিয়ে শুরু করা উচিত, কারণ জেসিন এই মুহূর্তে ফর্মে রয়েছে। ডার্বি ম্যাচে কেন জেসিনকে খেলানো হলো না, এটা দেখে আমি এক প্রকার অবাকই হয়েছিলাম। যাই হোক, তো তো সেই জেসিনটিকে অবশেষে টিমে ফিরছে। যদিও বা ডার্বিতে সে খেলেছিল পরের দিকে, শেষ বোধহয় 8-10 মিনিট খেলেছে, এবং সেখানে সে নজর কেড়েছে হাবাসের। কলকাতা লিগে তার গোল রয়েছে, অ্যাসিস্ট রয়েছে। তো প্রচুর গোল করেছে গত 2-3 বছরে সে ইস্ট বেঙ্গলের জার্সিতে। সে কারণে জেসিনকে দিয়ে শুরু করানো হবে। পরবর্তীতে হয়তো ডেভিডকে আনলেও আনতে পারে। এখন অনেকেই বলবেন, কারণ ডেভিড তো আপনার পছন্দের প্লেয়ার। হ্যাঁ, ডেভিড আমার পছন্দের প্লেয়ার, বাট সেই প্লেয়ারটি যদি ফর্মে না থাকে, সেই প্লেয়ারটি যদি সেই তার খেলাটা না দিতে পারে, তাহলে তাকে কেন বয়ে বেড়াবে দল? তাই না? পছন্দের প্লেয়ার মানে তো এখানে কোথাও পক্ষপাতিত্বের জায়গা নেই। যে খেলতে পারবে তাকেই রাখা হবে, সোজা কথা। তাই জেসিন ভালো খেলছে, আমার তো মনে হয় জেসিনই খেলানো উচিত, জেসিনকেই খেলানো উচিত। কারণ যেহেতু এখনো ইস্ট বেঙ্গলের ফরেন স্ট্রাইকার এফিয়ং আসেনি। এবার যদি আসা যায় যে ইস্ট বেঙ্গল তারা তাদের একজন প্লেয়ারকে অলরেডি সাইন করিয়েছে, গতকাল রাতেই সাইন করিয়েছে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল বলে আর আমার দেয়া হয়নি, কারণ সবকিছুর তো একটা ইচ্ছে অনিচ্ছে ব্যাপার থাকে, তো সেই কারণে আর দেয়া হয়নি। তো
তো যেটা জানা যাচ্ছে, একেবারে ইয়াং, বছর 25-এর আসিফ খান, মোহাম্মদ আসিফ খান, তাকে জয়েন করানো হয়েছে। এই অ্যাটাকিং মিডফিল্ডার আসিফ খান ও কিন্তু এসছে ওই ইন্টাকাশি থেকে, ইন্টাকাশিতে খেলেছে, ইন্টাকাশি হয়ে তার আই লিগ জয় আছে। এছাড়াও একাধিক ক্লাবে সে খেলেছে আসিফ খান। ইস্ট বেঙ্গলে সে এলো 2 বছরের চুক্তিতে। এই অ্যাটাকিং মিডফিল্ডার যথেষ্ট যথেষ্ট ইমপ্রেসিভ গতবারের তার পারফরমেন্স। আমিও তার স্ট্যাট দেখছিলাম। আসিফ খানের 9টা ম্যাচে 2টো গোল রয়েছে। হ্যাঁ, তো অ্যাটাকিং মিডফিল্ডার, তো এই প্লেয়ারটিকে কিন্তু হাওয়াসের বেশ পছন্দের প্লেয়ার, সেই কারণেই তাকে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন, বলতে পারেন যে অনেক তো প্লেয়ার রয়েছে, তারপরেও কেন প্লেয়ার নিয়ে আসা হচ্ছে? একে তো নাওরেম মহেশকে ইস্ট বেঙ্গল কতদিন পাবে না তার কোনো ইয়ত্তা নেই, কারণ আইএসএল শুরু হবে অক্টোবরে, হয়তো শুরু হবে ফার্স্ট উইকে, সেপ্টেম্বরে শুনছিলাম, কিন্তু পিছোতে পারে। তো আইএসএল এর শুরুর দিকে কিন্তু এই নাওরেম মহেশকে পাওয়া যাবে না। তার ACL2 ইনজুরি ছিল, সে এখনো কিন্তু অপারেশন হয়েছে, সে এখনো মানে কি বলবো, রিকভারি তার শুরু হয়নি, ফলত ইট উইল টেক টাইম। তো তার সময় লাগবে, হয়তো নভেম্বর ডিসেম্বর হয়ে যেতে পারে মাঠে ফিরতে ফিরতে। সেই কারণেই ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দরকার ইস্ট বেঙ্গলে, তো সেই কারণেই তাকে নেওয়া। আর যত ভারতীয় ফুটবলার থাকবে, রিজার্ভ বেঞ্চ স্ট্রং হবে। আইএসএল এ অনেকগুলো ম্যাচ খেলতে হবে এবার, কারণ এবার আর তো সিঙ্গেল লেগ হচ্ছে না, ডাবল লেগ হচ্ছে। পাশাপাশি এএফসি রয়েছে, ডুরান্ড কাপ তো চলছেই, ফেডারেশন কাপ রয়েছে। তো এই সমস্ত বিচার করেই কিন্তু একাধিক প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করাচ্ছে, এবং সাইনিং গুলো দেখুন 1 বছর 2 বছরের চুক্তিতে তারা আসছে। তো এটাতে খুব বেশি সমস্যা নয়, এবং ইয়াং ট্যালেন্ট, তারা বছর 25-26-এর এই প্লেয়ারদের নেওয়া হচ্ছে, ফলত সেখানে একটা লং টার্ম ভাবনা চিন্তা এই প্লেয়ার গুলোকে নেওয়ার পিছনে রয়েছে, এবং অতি অবশ্যই হাবাসের পরামর্শতে এই প্লেয়াররা আসছে ইস্ট বেঙ্গল টিমে। এবার ইস্ট বেঙ্গলে আরো একজন বিদেশিকে নিয়ে জল্পনা। দেখুন, মাঝখানে কয়েকজন বিদেশিকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে যে সেই বিদেশিদের সাথে চুক্তি ভেস্তে গিয়েছে। তো এভাবে তো থেমে থাকবে না, গোটা বিষয়টি চলতে থাকবে। তো আরো একজন বিদেশিকে নিয়ে জল্পনা ছড়িয়েছে, এবং এই প্লেয়ারটিকে নিয়ে আমি অনেকদিন আগেই ভিডিও করেছিলাম যে ইস্ট বেঙ্গলের র্যাডারে এই প্লেয়ারটিও ছিল, এবং এই প্লেয়ারটি ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে বেশ পরিচিত। কয়েক বছর সে খেলে গিয়েছে, আইএসএল খেলেছে, সুপার কাপ খেলেছে, ডুরান্ড কাপ খেলেছে, ঝুড়ি ঝুড়ি গোলও রয়েছে, এবং অস্ট্রেলিয়ান এ লিগে খেলা ফুটবলার, অস্ট্রেলিয়ার জার্সিতেও সে খেলেছে। তো সে আর কেউ নয়, জেসন কামিংস। মোহনবাগানে খেলে গিয়েছে, মোহনবাগানে প্রথম 2টো সিজন তো ধোঁয়াধার কাটিয়েছে। লাস্ট সিজনটা তার খুব একটা ভালো কাটেনি, কারণ লোবেরার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তো তাকে খুব একটা ব্যবহারও করা হয়নি, তারও সেই ফর্ম ছিল না। তবে এই জেসন কামিংস বেস্ট ফর্মে, কিন্তু হাবাসের আন্ডারে তার বেস্ট ফর্ম। যদিও প্লেয়ারের বয়স 30, কিন্তু ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে এই প্লেয়ারটির নাম ঢুকে গিয়েছে। জেসন কামিংস এখন তাকে ইস্ট বেঙ্গল নেবে কি নেবে না সেটা পরের বিষয়, বাট সে কিন্তু চর্চায় রয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই প্লেয়ারটি স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে, এবং কখনো কখনো তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলানো যেতে পারে। তো শুধু যে গোল করতে পারে এমন নয়, গোল করানোরও ক্ষমতা রয়েছে জেসন কামিংসের। যথেষ্ট ভালো মানেরই ফুটবলার ছিল, তবে হ্যাঁ, লাস্ট সিজনে তার ফর্ম ড্রপ করে, এই মুহূর্তে তার কোনো ক্লাব নেই। তো জেসন কামিংসকে নিয়ে একটা জল্পনা ছড়িয়েছে, আমি জানি না এটাই বাস্তবায়িত হবে কি হবে না, কারণ আমরা অনেক প্লেয়ার নিয়ে কথা বলেছি, আমি অনেক প্লেয়ার নিয়ে কথা বলেছি, ধারে কাছেও ছিলাম, হয়তো মেলাতে পারিনি। যেমন ওই অস্ট্রেলিয়ান যাকে নিল, ক্রিসকে যে নেওয়া হলো, অস্ট্রেলিয়ানের একজন ফুটবলারের কথাই আমি বলেছিলাম, রেনোর কথা বলেছিলাম, কিন্তু রেনোর জায়গায় ক্রিসকে নেওয়া হলো। রেনোর চোট থাকাতে তাকে নেওয়া হয়নি, যদিও ক্রিসও আবার চোট প্রবণ ফুটবলার বলা হচ্ছে। তো ইফিয়ং এর কথা অনেকদিন আগে বলেছিলাম, যাই হোক ইফিয়ংকে নেওয়া হয়েছে, কিন্তু লাস্ট কয়েকটা যে সাইন হয়েছে সেই সাইন সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। আরে চুপচাপ ইস্ট বেঙ্গল সাইন করেছে, যে আসিফ খানকে সাইন করানো হলো, কেউ বলেছে কোথাও? আমার তো জানা নেই। ইস্ট বেঙ্গল এইভাবেই সাইন করিয়ে ফেলছে। তো ষষ্ঠ বিদেশিকেও যদি আমি দেখি, আজকে বিকেলের পরে ঘোষণা করে দিল ইস্ট বেঙ্গল, বা কালকে ঘোষণা করলো,
অবাক হওয়ার কিছু নেই। তবে যে প্লেয়ারই হোক না কেন, ইস্ট বেঙ্গল তার সঙ্গে ডিলটা প্রায় ক্লোজের পথে চলে এসছে বলেই জানা যাচ্ছে। কয়েকজনের সঙ্গে হয়তো ক্লোজ করা হয়নি, ডিলটা হলো না। তো এরকম তো নয় যে পুরোপুরি মানে বসে থাকবে কর্মকর্তারা বা যারা স্কাউটিং টিম রয়েছে, দেয়ার ওয়ার্কিং। তো প্লেয়ারকে ক্লোজ করাটা কিন্তু মানে ডিলটা ডান করাটা সময়ের অপেক্ষা, এবং যে কোনো মুহূর্তে অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে ষষ্ঠ বিদেশি যেই হোক না কেন, সে হাবাসের পছন্দের হবে এবং ভালো মানেরই হবে বলে আমার বিশ্বাস বা ধারণা। দেখা যাক শেষমেশ কি হয়, কোন প্লেয়ারের নাম, কোনো চমক থাকে কিনা, বিরাট কিছু চমক থাকে কিনা, সেদিকে আমাদের নজর রাখা উচিত এবং হতাশ না হয়েই নজর রাখা উচিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে যেতে যেতে আপনাদের কাছে আবেদন থাকবে যে আজকের ম্যাচ কি হতে পারে, প্রেডিকশন করবেন। কারণ আজকের ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য ভীষণ ভীষণ ক্রুশিয়াল ম্যাচ। আজকের ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততে হবে, শুধু জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। সিআইএসএফ যথেষ্ট মানে তারা বডি কন্ট্যাক্ট গেম, যেহেতু ফুটবল বলতো, তারাও প্রেসিং ফুটবল খেলে, ধাক্কাধাক্কি, হয়তো একটু টাফ ফুটবল হবে, টাফ ফুটবল খেলে তারা। তো ইস্ট বেঙ্গলকে গোল ব্যবধানও বাড়িয়ে রাখতে হবে, যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও গ্রুপ রানার আপ হয়ে যদি পরবর্তী রাউন্ডে যেতে চায়। তো আজকের ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততেই হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। সে কারণেই কিন্তু অ্যাটাক নির্ভর খেলা হবে। আপনাদের কি মনে হয় কি হতে পারে স্কোর লাইন, অতি অবশ্যই প্রেডিক্ট করবেন। যার প্রেডিকশন মিলে যাবে পরবর্তী ভিডিওতে তার নাম অ্যানাউন্স করব। এখন এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব প্লিজ, আর বেল বাটনটা প্রেস করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।